শুরু করতে চলেছি আজকের ক্লাস। একাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের সেমিস্টার 1-এ থাকা বাংলা ছোট গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পুঁই মাচা থেকে প্রশ্নোত্তর পর্বের প্রথম পর্বের আলোচনা। দেখো, প্রশ্নোত্তর প্রথম পর্বের আলোচনার ক্লাস আজকে শুরু করতে চলেছি। আমি কিন্তু তোমাদের পুঁই মাচা গল্প পড়িয়ে দিয়েছি এর আগের ক্লাসগুলোতে, দেখবে তোমরা প্রত্যেকে সার্চ করবে, পড়ে নেবে। একটা পর্বে আমি ক্লাস নিইনি, 2-3টে পর্বে ভাগ করে পুঁই মাচা গল্প আমি বুঝিয়ে দিয়েছি। আজকে আলোচনা করব প্রশ্নোত্তর পর্বের প্রথম পর্ব, ঠিক আছে? চলে যাচ্ছি। দেখো, পুঁই মাচা, দেখো এখানে আছে পুঁই মাচা, ওপরে দেখো লেখা আছে খেন্তি ও তার বোন। বাঁ দিকে দেখো ছবিটা, খেন্তি আর তার বোন কেমন পুঁই গাছ লাগাচ্ছে, দেখো, আর তার বোন কেমন খেন্তি পুঁই গাছটা লাগাচ্ছে আর তার বোন জল দিচ্ছে, দেখো বাঁ দিকে। আর ডান দিকে দেখো আছে খেন্তির ছবি, তাই তো? খেন্তি যে কিনা গল্পের কেন্দ্রীয় একটা নারী চরিত্র, মুখ্য চরিত্র। খেন্তিকে কেন্দ্র করেই কিন্তু পুঁই মাচা গল্প এগিয়ে গেছে। সকল চরিত্রগুলোই এগিয়েছে, কিন্তু খেন্তি চরিত্র খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র। যাই হোক, সেখানে দেখো ডান দিকে খেন্তির হাতে কি আছে? পুঁই শাক, পুঁই ডাঁটা, তাই তো? পুঁইয়ের পাতাগুলো দেখতে পাচ্ছ, ডাঁটাও দেখতে পাচ্ছ। চলে যাচ্ছি প্রশ্নোত্তর প্রথম পর্বের আলোচনা। 1 নম্বর প্রশ্ন দেখো, পুঁই মাচা গল্পটি কার লেখা? পুঁই মাচা গল্পটি কার লেখা? উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। 2 নম্বর দেখো, উঠানে পা দিয়াই স্ত্রীকে বলিলেন, কার কথা বলা হয়েছে? উঠানে পা দিয়াই স্ত্রীকে বলিলেন, কার কথা বলা হয়েছে? উত্তর হবে সহায় হরি চাটুর্যের কথা বলা হয়েছে। সহায় হরি চাটুর্যের কথা বলা হয়েছে। সে কে ছিল? খেন্তির বাবা, তাই তো? 3 নম্বর, সহায় হরি চাটুর্যের স্ত্রীর নাম কি? সহায় হরি চাটুর্যের স্ত্রীর নাম কি? উত্তর হবে অন্নপূর্ণা। উত্তর হবে অন্নপূর্ণা। 4 নম্বর প্রশ্ন দেখো, গল্পের শুরুতেই কোন কালের উল্লেখ আছে? গল্পের শুরুতেই কোন কালের উল্লেখ আছে? উত্তর হবে শীতকালের উল্লেখ আছে। দেখবে গল্পের শুরুতেই সহায় হরি এসেছে একটা বাটি নিতে। যখন অন্নপূর্ণাকে যখন সহায় হরি এসে বলল যে একটা বাটি দিতে, তখন ভ্রুক্ষেপই করলো না। সেই সময় শীতকাল ছিল। শীতকালে কি করছিল বুঝতে পারলে? শীতকাল উল্লেখ করা আছে। নারকোলের বোতল নিয়ে সেই নারকোল তেল যেহেতু জমে গিয়েছিল, একটা কাঠি দিয়ে বের করে করে মাথার চুলে মাখছিল কে? সহায় হরির স্ত্রী অন্নপূর্ণা। চলে যাচ্ছি দেখো পরের প্রশ্নে, খেন্তি সহায় হরির কে হয়? খেন্তি সহায় হরির কে হয়? উত্তর হবে মেয়ে হয়, তাই তো? মেয়ে হয়। 6 নম্বর প্রশ্ন, কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। এটা কিন্তু অন্নপূর্ণা সহায় হরিকে বলেছিল, কারণ সে সারাদিন ধরে ঘুরে বেরিয়ে আর এইভাবে বাটি নিতে এসেছে। বলছে কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। এই কথা কে বলেছে? উত্তর হবে অন্নপূর্ণা। অন্নপূর্ণা বলেছিল সহায় হরিকে। 7 নম্বর প্রশ্ন দেখো, খেন্তির বয়স কত? খেন্তির বয়স কত? উত্তর হবে 15 বছর। 15 বছর। এখানে কিন্তু খেন্তির মায়ের মুখ থেকে নিঃসৃত হয়েছে এই খেন্তির বয়সটা। মা বলেছে খেন্তির বয়স 15 বছর, এখনও বিয়ে থা দিতে পারলে না, সহায় হরিকে বলছিল। কিন্তু যখন চণ্ডী মণ্ডপে, যখন কালীমায়ের চণ্ডী মণ্ডপে যখন যে লোকটি খেন্তির জন্য, সেই লোকটার নাম কিন্তু পরে পাবে তোমরা, সেই যে লোকটা খেন্তির জন্য শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে তার বিয়ে ঠিক করেছিল খেন্তির সঙ্গে, সহায় হরির সাথে কথোপকথনে কিন্তু সেই সময় খেন্তির বয়স উঠে আসে 13 বছর। সহায় হরির কথায় খেন্তি সবেমাত্র 13 বছরে পা দিয়েছে, ঠিক আছে? কিন্তু খেন্তির বয়স যদি বলা হয় তখন উত্তর হবে 15 বছর, ঠিক আছে? 8 নম্বর দেখো, খেন্তির হাতের বা খেন্তির অবলিক দিয়ে খেন্তির নিয়ে আসা পুঁই শাকের ডাঁটাগুলো কেমন ছিল? খেন্তির হাতের অথবা খেন্তির নিয়ে আসা পুঁই শাকের ডাঁটাগুলো কেমন ছিল? উত্তর হবে মোটা ও হলদে। উত্তর হবে মোটা ও হলদে। 9 নম্বর, সহায় হরি ও অন্নপূর্ণার বড় মেয়ের নাম কি? সহায় হরি ও অন্নপূর্ণার
বড় মেয়ের নাম কি? উত্তর হবে খেন্তি। উত্তর কি হবে? খেন্তি। 10 নম্বর প্রশ্ন দেখো, খেন্তির হাতের চুড়িগুলো কয় পয়সার সেফটি পিন দিয়ে একত্রে আটকানো ছিল? খেন্তির হাতের চুড়িগুলো কয় পয়সার সেফটি পিন দিয়ে একত্রে আটকানো ছিল? উত্তর হবে 2 পয়সার। উত্তর কি হবে? 2 পয়সার। 11 নম্বর দেখো, পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল। পুঁই পাতায় জড়ানো দ্রব্যটি কী ছিল? পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল। এটা কিন্তু খেন্তির বোন করেছিল। খেন্তির বোনের হাতেই কিন্তু সেই পুঁই পাতা জড়ানো দ্রব্যটা ছিল। দ্রব্যটা কী ছিল দেখো? দ্রব্যটি কী ছিল? উত্তর হবে চিংড়ি মাছ। চিংড়ি মাছ ছিল। 12 নম্বর প্রশ্ন দেখো, চিংড়ি মাছগুলো খেন্তির বোন কার কাছ থেকে নিয়ে এসেছিল? এটা হবে, একটু ঠিক করে নাও, এটা প্রত্যেকে ঠিক করে নাও, এটা হবে কার কাছ থেকে নিয়ে এসেছিল? কার কাছ থেকে নিয়ে এসেছিল? উত্তর হবে গয়া বুড়ির কাছ থেকে। গয়া বুড়ির কাছ থেকে। 13 নম্বর প্রশ্ন দেখো, জাত রাধি ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয় তো। এখানে রাধিকে, এখানে রাধিকে। উত্তর হবে সহায় হরি ও অন্নপূর্ণার মেজো মেয়ে ছিল রাধি। রাধিকে অন্নপূর্ণা বলেছিল জাত রাধি ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয় তো, মানে ওই পুঁই শাকের ডাঁটাগুলোকে, তাই তো। 14 নম্বর, মেয়ে মানুষের আবার অত লোনা কিসের? এটা অন্নপূর্ণা কাকে বলেছিল? অন্নপূর্ণা বলেছিল খেন্তিকে। মেয়ে মানুষের আবার অত লোনা কিসের কথাটি কাকে অন্নপূর্ণা বলেছিল? উত্তর হবে বড় মেয়ে খেন্তিকে। 15, কারণ খেন্তি বলেছিল যে পুঁই শাকটা বা অর্ধেকটা কিন্তু সবটা আমার, অর্ধেকটা পুরোটাই আমার, বাকি অর্ধেক তোমাদের, তাই তো। আচ্ছা, খেন্তি খেতে খুব ভালোবাসতো। 15 নম্বর প্রশ্ন দেখো, অন্নপূর্ণা কী দিয়ে পুঁই শাকের তরকারি রান্না করেছিল? অন্নপূর্ণা কী দিয়ে পুঁই শাকের তরকারি রান্না করেছিল? উত্তর হবে কুচো চিংড়ি দিয়ে। উত্তর কী হবে? কুচো চিংড়ি দিয়ে। কুচো, এটা কিন্তু চন্দ্রবিন্দুটা হবে না, তোমরা এটা তুলে দেবে, কুচো চিংড়ি দিয়ে, ঠিক আছে। এবার দেখো 16 নম্বর প্রশ্ন, কোথায় সহায় হরির কখন ডাক পড়ল? কোথায় সহায় হরির কখন ডাক পড়ল? উত্তর হবে কালী মায়ের চণ্ডী মণ্ডপে বৈকাল বেলা, মানে বিকেল বেলা। কালী মায়ের চণ্ডী মণ্ডপে বৈকাল বেলা। যদি বৈকাল থাকে বৈকালে বৈকাল অপশানে দেবে, যদি বিকেল থাকে তাহলে বিকেল অপশানে দেবে, ঠিক আছে। আচ্ছা, 17 নম্বর প্রশ্ন দেখো, হরির ছেলের সঙ্গে কার মেয়ের বিয়ে হয়েছিল? হরির ছেলের সঙ্গে কার মেয়ের বিয়ে হয়েছিল? উত্তর হবে কেষ্ট মুকুজ্জের মেয়ের। কেষ্ট মুকুজ্জের মেয়ের সঙ্গেই কিন্তু হরির ছেলের বিয়ে হয়েছিল। 18 নম্বর প্রশ্ন দেখো, খিড়কি দোরের অর্থ কী? খিড়কি দোরের অর্থ কী? উত্তর হবে বাড়ির পিছনের দিকের দরজা। বাড়ির পিছনের দিকের দরজা। খিড়কি দোরের অর্থ হলো বাড়ির পিছনের দিকের দরজা। 19 নম্বর প্রশ্ন দেখো, খেন্তির সঙ্গে কার বিয়ে ঠিক হয়েছিল? খেন্তির সঙ্গে কার বিয়ে ঠিক হয়েছিল? উত্তর হবে শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। 20 নম্বর প্রশ্ন দেখো, সহায় হরির উঠোনে কোন গাছ ছিল? সহায় হরির উঠোনে কোন গাছ ছিল? উত্তর হবে বাতাবি লেবুর গাছ ছিল। কী গাছ ছিল? বাতাবি লেবুর গাছ ছিল। ঠিক আছে, চলে যাচ্ছি পরের প্রশ্ন দেখো, মুকুজ্জে বাড়ির ছোট খুকির নাম কি? মুকুজ্জে বাড়ির ছোট খুকির নাম কি? উত্তর হবে দুর্গা, তাই তো। উত্তর হবে দুর্গা। 22 নম্বর প্রশ্ন দেখো, সহায় হরি কিসে করে মেটে আলু বয়ে এনেছিল? সহায় হরি কিসে করে মেটে আলু বয়ে এনেছিল? উত্তর হবে ঘাড়ে করে। উত্তর কি হবে? ঘাড়ে করে। 23 নম্বর প্রশ্ন দেখো, সহায় হরির বয়ে আনা মেটে আলুর ওজন কত ছিল? সহায় হরির বয়ে আনা মেটে আলুর ওজন কত ছিল? উত্তর হবে 15-16 সের। কত ছিল? 15-16 সের। পরের প্রশ্ন 24 নম্বর প্রশ্ন দেখো, সহায় হরি তার বড় মেয়ে খেন্তিকে নিয়ে শাবল সমেত কোথায় গিয়েছিল? সহায় হরি তার বড় মেয়ে খেন্তিকে নিয়ে শাবল সমেত কোথায় গিয়েছিল? উত্তর হবে বরজপোতার বনে। কোথায়? বরজপোতার বনে। 25 নম্বর প্রশ্ন দেখো, খুড়িমা বলে দুর্গা কাকে সম্বোধন করেছিল? খুড়িমা বলে দুর্গা কাকে সম্বোধন করেছিল? উত্তর হবে অন্নপূর্ণাকে। উত্তর কি হবে? অন্নপূর্ণাকে। 26 নম্বর প্রশ্ন দেখো, চণ্ডী মণ্ডপ কাদের ছিল? চণ্ডী মণ্ডপ কাদের ছিল? উত্তর হবে চৌধুরীদের। উত্তর কি হবে? চৌধুরীদের। এর পরের ক্লাসে, আচ্ছা এই পর্যন্ত 26টা প্রশ্ন আমি আজকে আলোচনা করলাম, ঠিক আছে, প্রথম পর্বের প্রশ্নোত্তর পর্বের আলোচনা। এর পরের ক্লাসে থাকবে পুঁইমাচা গল্প থেকে বাকি অংশের দ্বিতীয় পর্বের প্রশ্নোত্তর পর্ব। দেখো এখানে আরেকটা ছবি আমি দিয়েছি। এইখানে দেখো সামনে
পুঁই শাক, এই যে দেখতে পাচ্ছ পুঁই শাকের পাশে এখানে পিছনে দাঁড়িয়ে রয়েছে, কে দাঁড়িয়ে আছে? খেন্তি। আর ওই পাশে দেখো খেন্তির বাড়ি, বুঝতে পেরেছো? এমনই ছিল তখন। তোমরা যদি প্রেক্ষাপটটা গল্প পড়ে বুঝতে পারো বা একটা ছবির মাধ্যমেই বোঝা যায়। পেছনে দেখো খেন্তির মা কেমন রান্না করছে, খেন্তির বোন দুটো বসে আছে, রাধি আর পুঁটি, আর খেন্তির বাবা সহায়রী চাটুর্যে, তাই তো? আর এই হলো খেন্তি, সামনে দাঁড়িয়ে আছে লাল পাড় সাদা শাড়ি পরে, ঠিক আছে? এই হলো পুঁই মাচার গল্পের সম্পূর্ণ প্রেক্ষাপট। আমি বলে দিলাম যে ওদের পরিবারটা এই রকম ছিল, ঠিক আছে? এবার দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আমি আগেই বলেছিলাম তোমাদের প্রত্যেকে কিন্তু প্রত্যেক কবি সাহিত্যিকের গল্পকারের কিন্তু লেখকদের বা কবিদের চিনে রাখা দরকার। তো এই গল্পের লেখক হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সেই কারণে আমি একটা ছবি রেখেছি এখানে, দেখো প্রত্যেকে চিনে নাও। ইনি হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। লেখক পরিচিতি দেখো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 12ই সেপ্টেম্বর ওনার জন্ম 1894 খ্রিস্টাব্দে, আর 1 নভেম্বর মৃত্যু হয়েছে 1950-এ। উনি ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি সাহিত্যিক। বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার কাঁচরাপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া মুরাতিপুর গ্রামে নিজ মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় 20টি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস ও ভ্রমণ কাহিনী এবং দিনলিপিও রচনা করেন। বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, তোমরা প্রত্যেকেই জানো। আচ্ছা, বিভূতিভূষণের অধিকাংশ উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত করা হয়েছে। 1951 সালে ইছামতি উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেছিলেন। কিসের জন্য? মরণোত্তর, ঠিক আছে? রবীন্দ্র পুরস্কার লাভ করেছিলেন 1951 সালে ইছামতি উপন্যাসের জন্য। এবার এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি উপন্যাস যেটার জন্য রবীন্দ্র পুরস্কার লাভ করেছিলেন, এবং অশনি সংকেত, এইগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? এই গেল পুঁই মাচা থেকে সম্পূর্ণ প্রশ্নোত্তর পর্বের প্রথম পর্বের আলোচনা। পরের ক্লাসের জন্য অবশ্যই নোটিফিকেশানের জন্য বেল আইকনটা দিয়ে রাখো। তার আগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, প্রত্যেকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর দ্বিতীয় পর্বের ক্লাসের জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ স্টুডেন্টস, আজকের আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।